একাধারে অভিনেত্রী, পরিচালক, সমাজকর্মী থেকে নারী আন্দোলনের মুখ অপর্ণা সেনের অনেক সত্তা। এবার তার জীবনী নিয়ে তৈরি হলো তথ্যচিত্র পরমা। আজকের সেলেব টকে অকপট আড্ডায় অপর্ণা সেন। আজকে সাক্ষাৎকারের শুরুটা একটু গল্পের মতো করে করা যাক। অনেকদিন আগের ঘটনা, 36 চৌরঙ্গি লেনে আমাদের বিশেষ পরিচিত মিস্টার এন্ড মিসেস আইয়ার এর মাধ্যমে প্রথম পরমার সঙ্গে সাক্ষাৎ। তারপর বহুদিন পরমার সঙ্গে দীর্ঘদিনের আলাপচারিতা, 15 পার্ক এভিনিউয়ে অনেক আড্ডা, এবং তখন থেকেই পরমা একান্ত আপন। তার স্মৃতিগুলো মনের মধ্যে গয়নার বাক্সের মতো আগলে রাখা। এক যুগান্ত পেরিয়ে গেছে, পরমার সঙ্গে দেখা হয়নি। এই কিছুদিন আগে, মনে হয় 19 এপ্রিল ছিল তারিখটা, দক্ষিণেশ্বরে গিয়েছি পারমিতার আমি একদিন একটা জাপানি পরিবারের সঙ্গে, সেই একজন জাপানিজের ওয়াইফের সঙ্গে দেখতে পেলাম ঠিক যেন পরমার মতো। সেই চোখে হাসি, ঠোঁটে ব্যক্তিত্ব, দৃঢ় চিবুক এবং টিকালো নাক। একটু সাহস করে জিজ্ঞেস করতে বললেন, আমি এখন মৃণালিনী। এই গল্পের এখানে ইতি, কিন্তু যাকে নিয়ে বলা বুঝতেই পারছেন, শি ইজ নান আদার দেন অপর্ণা সেন। অপর্ণা সেন এবং রেনেসা যদি বলা যায় যে সমার্থক, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। যেহেতু মুখোমুখি রয়েছেন অপর্ণা সেন, তাই জন্যই বলা। রিনাদি, সত্যি যদি বলা হয় রেনেসা এবং অপর্ণা সেন সমার্থক বা পরিপূরক, খুব একটা বাড়িয়ে বলা হবে না। যারা সমালোচক, যারা আমাকে অ্যানালাইজ করছেন বা যারা দেখছেন একটা সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে, তারা বলবেন। তবে শুনেছি আমার সম্বন্ধে লোকে ভালো কথা বলেছে, মন্দ কথাও বলেছে, সে একদিক থেকে ভালো। একটা শুধু স্তুতি, সেটা তো সেটা ঠিক নয়। সব সমালোচনাকে আপনি ওয়েলকাম জানান না, আমার মনে হয় সেটা হলে একটা ব্যালেন্সড ব্যাপার হয়। এই এতগুলো সপ্তাহ নিয়ে এতদিন চলে আসা, এবং সেটা যখন ডকুমেন্টারি আকারে প্রকাশ পায় পরমা, আপনি আমাকে বলেন এই পরমা নামটা আপনার মাথায় কোথা থেকে এসেছিল, বা এই পরমা নামটা আপনার ভাবনায় কবে কোথায় এসেছিল? পরমা নামটা প্রথমত আমার খুব সুন্দর লাগে। পরম এর একটা স্ত্রীলিঙ্গ পরমা, এবং মনে হয় যে নারী সব দিক থেকে যে একটা পরম পর্যায়ে পৌঁছেছে তাকে পরমা বলা যায়। কিন্তু এক্ষেত্রে পরমা যে গৃহবধূ ছিল, তার নামই শুধু পরমা ছিল, সে ক্রমশ সত্যিকারের অর্থে পরমা হয়ে উঠল। হ্যাঁ, যে নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচতে পারছে, বাঁচতে চাইছে এবং বাঁচতে সক্ষম হচ্ছে শেষ পর্যন্ত। তার একটা বড় উপাদান হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সেই স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতাই সম্পূর্ণ হয় না। তো সেটা আমি পরমা ছবিটাতে বলেছিলাম, এবং সেইটাই আমার মনে হয়েছিল যে বোধহয় সেই জন্যই নামটা বেঁচেছিলাম। এইগুলো কেন বাছা হয় এটা না খুব তখন তলিয়ে ভাবা হয় না, মনে হয় এটা ঠিক, সেই ঠিক অনুযায়ী করলাম, তারপর দেখা গেল এটা খেটে গেল, নাও খাটতে পারে কোনো সময়। সেই যে 85 সালে আপনি দেখিয়েছিলেন নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, আজ 2025-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে 40 বছরে কি নারীদের অর্থনৈতিক, সামাজিক, শারীরিক স্বাধীনতা কি সত্যি এসেছে? অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নারীরা কাজ করতে বাধ্য হচ্ছিলেন অনেক সময়, যেটা আমরা মহানগর ছবিতে দেখেছি। যে তার কারণটা হচ্ছে যে অর্থাভাব, টাকার দরকার সংসারে। যৌথ যদি আয় না থাকে তাহলে সংসার চলছে না, সামান্য আয়। এখন ব্যাপারটা হচ্ছে, এখন তো মেয়েরা সিইও হচ্ছে কোম্পানির, এখন তো নানান রকম ভাবে তাদের খুব বিভিন্ন কাজে তারা সাফল্য অর্জন করছে। তো আমার খুব ভালো লাগে যখন দেখি একটা ছবিতে হয়তো পরিচালকও নারী, আবার যে চিত্রগ্রাহক সেও নারী, যে আবার যে সম্পাদনা করছে সেও নারী, প্রমিলা বাহিনী, বা তারা বেশ মজা করে করছে সব। ভালো লাগে তখন। যদিও আমার ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও খুব ভালো লাগে, কারণ অর্ধেক আকাশ যদি মেয়েদের হয় তাহলে নিশ্চয়ই অর্ধেক আকাশ ছেলেদের। আমি সবসময় সেটা মনে করি। আমি ওই রকম ভাবে আমি বিদ্বেষীও নই কোনোভাবেই। এটা আমার মনে হয় মানুষ, আমার নারীবাদ বলে যদি কিছু থাকে,
এবং আমি ফেমিনিস্ট, প্রাউড ফেমিনিস্ট এটুকুন বলতে পারি, তাহলে সেই ফেমিনিজমটা কিন্তু একটা হিউম্যানিজম, একটা মানবতাবাদেরই একটা অংশ। সোশ্যাল মিডিয়া তো আজকাল খুব অ্যাক্টিভ, আপনিও সোশ্যাল মিডিয়া আছেন আমরা দেখতে পাই। আছি, কিন্তু ওই আর কি আছি, তাই নেইও। এই যে সমালোচনা বা ট্রোলিং ব্যাপারটা বলা হয় সোশ্যাল মিডিয়াতে, কোথাও যখন দেখলাম যে বলা হচ্ছে যে অপর্ণা সেন কি পরোটা ভাজছেন, আমি তো জানি আপনি খুব ভালো রান্না করেন, আপনি যদি পরোটা ভাজেন কোনো ক্ষতি হলো? কিছু ক্ষতি হবে না, কিন্তু আমি আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু করি না, মানে এত সময় যায় না, ওই সময়টা একটা বৃথা সময় নষ্ট মনে হয় না। কিছু কিছু জিনিস ভালো লাগে করতে, একটা ধরো একটা যেমন আমি লকডাউনের মধ্যে পুরো 60 দিন টানা আমি কবিতা এবং কবিতার আলোচনা, কবিতার অনুবাদ এগুলো করে গিয়েছিলাম। তারপরেও 1 মাস সপ্তাহে 1 দিন করতাম। এই কাজটা একটা বড় কাজ হয়েছিল, সুতরাং সেটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছিল। প্রচুর লেখা, আমার লেখা, অন্যদের লেখা, ভালো লেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। কিন্তু আবার এই প্রত্যেকে আর নতুন একটা ছবি দিয়েছে, সেটা সবাই মিলে ভালো বললো, খারাপ বললো, সকালে কি খেলাম, কোথায় গেলাম, মানে অনেক হাবিজাবি কথাও হয়। ঠিক আছে, বেশ, যদি কারো করতে ভালো লাগে তারা করুক না। আমার হচ্ছে লিভ এন্ড লেট লিভ। যেহেতু আপনি জীবনানন্দ দাশগুপ্তের মেয়ে, জীবনানন্দ দাশের পরিবারের একটা যোগসূত্র রয়েছে, আপনি ডার্ক সাইডের সুন্দরী নায়িকা ছিলেন, পরিচালক, এবং আপনার অনেক সত্তা রয়েছে, তার জন্য কি মানে একাংশ বলে যে অপর্ণা সেন খুব মানে হাইনোস বা নাকুচু? যারা আমি একটু গুটিয়ে থাকি, এটুকুন বলতে পারি যে আমি ভীষণ ভাবে সকলের সঙ্গে ভীষণ হই হই করে মেশা, মানে খুব অল্প সংখ্যক লোকের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ ভাবে মিশি। তো সেই জন্য হয়তো না কিছু উন্নাসিক বলতে পারে আমাকে কেউ কেউ। কিছুটা উন্নাসিকতা একেবারেই নেই আমার, সেটা বলবো না। আমার খুব খুব নিম্নমানের জিনিসের সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, সেইটুকু উন্নাসিকতা আমার আছে। মানে আমার যেটা আমার রুচিতে আমি গ্রহণ করতে পারি না, সেটা সম্বন্ধে হয়তো আমি উন্নাসিক। হ্যাঁ, আপনি 2021 সালে রেপিস্ট বানিয়েছেন। মনে হয় কোথাও যে নারীদের তো আজও নিজেদের শরীরের অধিকারটুকুই নেই, সেক্ষেত্রে কোথাও কি একটু হলে হতাশাজনক মনে হয়? হতাশাজনক তো মনেই হয়, শুধু আমাদের দেশে না, ভাবো না আমেরিকাতে কি হলো, এতগুলো মেয়ে, 45% নারীরা ভোট দিল ট্রাম্পকে, অথচ ট্রাম্প যেখানে বলছে যে নারীদের তাদের শরীরের উপর অধিকার থাকবে না, এটা কি কিছু বলার নেই তো আর। তাহলে এই যে আপনার ছবিতেও দেখেছি রেপ বা ধর্ষণ, এটা কি কোথাও মনে হয় সামাজিক ব্যাধি নাকি আপব্রিঙ্গিং এর অভাব? সেইটাই আমার রেপিস্টের সেটাই বিষয়বস্তু ছিল, যে একজন মানুষ যে রেপ করে, সে তো কোনো মানুষই রেপিস্ট হয়ে জন্মায় না, ধর্ষক হয়তো কেউ জন্মায় না। একটা শিশু, সে মায়ের আঁচলের পেছনেই তো লুকোয়, মায়ের কোলেই মুখ গোজে যখন তার ব্যথা পায়। হ্যাঁ, কিন্তু সেখান থেকে সে কি করে সে রেপিস্ট হয়, সেই প্রশ্নটা আমাকে ভাবিয়েছিল বলে সেই প্রশ্ন থেকেই এই ছবি। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, আমি বলবো না যে আমি উত্তরগুলো দিয়েছি ছবিতে, আমি উত্তর দেবার কে, কিন্তু আমি উত্তরটা খুঁজেছি। এবং সবচেয়ে আমি যেটা মনে করি যে উত্তর খোঁজাটা খুব জরুরি, উত্তর দেওয়ার থেকেও বোধহয় উত্তর খোঁজাটা বেশি জরুরি। কখনো মনে হয়েছে যে রিনাদি, যে কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে গেলে আমার কণ্ঠ আরো বেশি সোচ্চার হতো, রাজনীতিতে যোগদানের কথা কখনো ভেবেছেন? না, ভেবেছি এই অর্থে যে আমি করব না, এটা ভেবেছি। আচ্ছা, করবো ভাবেননি? কোনোদিন না। পথে নেমে সাধারণের সঙ্গে মিশে প্রতিবাদটাই। প্রতিবাদ, দেখুন, আমি একটা গণতন্ত্রের নাগরিক, সেই গণতান্ত্রিক অধিকার আমার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। শুধু সেটা আমার অধিকার না, সেটা আমার কর্তব্যও বটে। কারণ শুধু ভোট দেওয়াতেই তো আর গণতন্ত্র শেষ হয়ে যায় না। আমি ভোট দিলাম, ব্যাস আমার গণতান্ত্রিক অধিকার এখানে শেষ, দায়িত্ব শেষ, সেটা তো হয় না। প্রতিবাদ করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, সেটা কর্তব্যও বটে, অধিকারও বটে। সেইটুকুনি করেছি, তার থেকে বেশি কিছু যে করেছি তা নয়। আমার কখনো মনে হয়নি যে আমি কোনো একটা রাজনৈতিক চেতনা সব মানুষেরই থাকে, আমারও আছে। সেখানে অনেক লোক চুপ করে থাকে, কি দরকার বাবা ঘাঁটিয়ে, সেটা আমি পারি না, হয়তো আমি ছুটে ছুটে যাই বারবার।
একদম, সে তো আমরা নন্দীগ্রাম থেকে হাতফিল আর্জি করে আপনাকে সর্বত্র দেখেছি। আর এক্ষেত্রে যদি কখনো সমালোচিত হতে হয় তখন কি খারাপ লাগে, না আপনি ঝেড়ে ফেলে দেন? খারাপ একটু লাগে হয়তো, রক্ত মাংসের মানুষ আমরা। হ্যাঁ, রক্ত মাংসের মানুষ, একটু খারাপ হয়তো লাগলো, কিন্তু সেই খারাপ লাগাটা হয়তো 2-3 দিন থাকলো। আমি বললাম কি যে বলে লোকে, কেন যে বলে বুঝি না, হয়তো বললাম। তার বেশি এতদিন ধরে যদি একটা মানুষ যদি পাদপ্রদীপের আলোয় খুব বেশি দিন থাকে, তাহলে তার অনেক সমালোচনা শুনতে হয় সারা জীবনে। তারপরে গা শোয়া হয়ে যায় যে কিছু লোক তো সমালোচনা করবেই। যখন সবকিছু দীর্ঘসূত্রি বিনশ্বতী হয়, এই যে কিছুদিন আগে আমরা প্রতিবাদে সামিল হলাম, কিন্তু 90 দিন পার হওয়ার পরও যখন কোনো চার্জশিট দাখিল হয় না, কোনো শাস্তি ঘোষণা হয় না, বেল পেয়ে যায়, তখন মন খারাপ হয়? হয় না, প্রচন্ড মন খারাপ হয়। আর খুব একটা মানে মনে হয় একটা এত কিছু করা, এত কিছু হলো, সবটাই ব্যর্থ হয়ে গেল। তারপরে এটাও মনে হয় যে না, হয়তো আবার হবে, আবার প্রতিবাদ হবে। এই একদিনে কিছু হয় না, সময় লাগে। আমার বন্ধু শাবানা আজমির বাবা কাইফি আজমি বলতেন যে কোনো জিনিসের জন্য যদি লড়াই করতে হয়, এই প্রস্তুতিটা নিয়ে লড়াইতে নামতে হয় যে আমার জীবদ্দশায় হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার মানে এই না যে লড়াইটা থেমে থাকবে। শেষ করবো যে অপর্ণা সেনের কাছে ভালো থাকার পাসওয়ার্ড কি? ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে প্রথমত একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে, বার্ট্রান্ড রাসেলেরই কথা। সেটা হচ্ছে যে মানে জনসাধারণ বা মানুষ, হিউম্যান রেস, তার সম্বন্ধে ইন্টারেস্টেড হওয়া। অবশ্য আমি নতুন কথা কি বলবো, রবীন্দ্রনাথ তো বলে গেছেন, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ। কথা বলছিলাম অপর্ণা সেনের সঙ্গে, ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসার, নিউজ 18 বাংলা।